আচ্ছা, আগের দিন তোদের পড়েছিলাম যেগুলো তোদের ধরলাম NO2H2S যেগুলো পড়েছিলাম। এবারে আজকে যেগুলো তোদের মেনলি পড়াবো এখান থেকে আগেও বলেছি আমি এখনো বলছি যে এখান থেকে একটা কোশ্চেন পড়ার চান্স খুব আছে। যেই তিনটে হচ্ছে কি, ফার্স্টেরটা হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে কি H2SO4 সালফিউরিক অ্যাসিড। এই তিনটের প্রস্তুতির মধ্যে যে কোনো একটা প্রস্তুতি তোদের আসার খুব চান্স থাকে। তার মধ্যে 2 আর 3 নম্বরটা সব থেকে বেশি। 1 নম্বরটাও পড়তে পারে, বাট 2 আর 3টাই বেশি পড়ে, বেশি ইম্পর্টেন্ট। 1 নম্বরটা খুব ছোট, মানে 3 নম্বরে দেওয়া যায় না আর কি। আচ্ছা, 1 নম্বরেরটা কি লাভলাং পদ্ধতি, যেটা তৈরি করে কি HCl তৈরি করে। এটা কি তৈরি করে? HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। 2 নম্বরটা কি অসওয়াল্ড পদ্ধতি। এগুলো কিন্তু পদ্ধতি, হ্যাঁ, যেগুলো বাম দিকে লেখা আছে লাভলাং, অসওয়াল্ড, স্পর্শ, এগুলো হচ্ছে পদ্ধতির নাম। পদ্ধতির নাম মানে মানে আমি যদি কিছু একটা তৈরি করি তাহলে আমাকে কি করতে হবে, কোনো একটা প্রসেসে করতে হবে, কোনো একটা পদ্ধতি থেকে আমাকে এগোতে হবে, যার ফলে আমি ওই অ্যাসিডটা পাবো। তো সেই পদ্ধতিগুলোর নাম হচ্ছে এই অসওয়াল্ড, লাভলাং আর স্পর্শ। লাভলাং পদ্ধতিতে আমরা এসিল তৈরি করতে পারি। অসওয়াল্ড পদ্ধতিতে আমরা কি তৈরি করব? HNO3 বা নাইট্রিক অ্যাসিড। আর স্পর্শ পদ্ধতিতে আমরা তো কি তৈরি করব? এখান থেকে আমরা H2SO4। এবারে যখন আমরা 1 নম্বরে দেখবো, 1 নম্বরে খুব একটা স্টেপ নেই। ইজি, মানে ইজি বলতে আমি বলছি যে মানে খুব একটা বড় পদ্ধতি নয়, কিন্তু 2 নম্বর আর 3 নম্বরে একটু ওর থেকে বড় পদ্ধতি, অনেকগুলো স্টেপ থাকবে। 1 নম্বর, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ, এরকম করে 2-3টা স্টেপ থাকবে। এবার এইগুলো তোদের কি করতে হবে? আমি তো জাস্ট দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোদেরকে এটা পড়তে হবে, কারণ না পড়লে এগুলো মনে থাকবে না, বিক্রিয়াগুলো মনে থাকবে না, গুলিয়ে যাবে, এপাশ ওপাশ গুলিয়ে যাবে। আর এখানে বিক্রিয়াগুলো খুব একটা জটিল নয়, সহজ, মোটামুটি সহজ অনেক আগের থেকে। তো প্রথম বিক্রিয়াটা আমরা দেখি। আমি কি করছি, তোদের বই থেকে কপি পেস্ট করে নিয়েছি ছবিগুলো আপাতত। এত বড় বড় ছবি আমি মানে এখানে আঁকতে পারবো না আপাতত, মানে আঁকতে গেলে সময় লাগবে, বা এতই আমি আঁকতে পারবো না। এই জন্য আমি জাস্ট কপি পেস্ট করে নিয়েছি, আর কিছু না। আচ্ছা, প্রথমে আমরা দেখব কি, প্রথমে আমরা কি দেখব? HCl প্রস্তুতি, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করে। তো পদ্ধতির নাম আমি আগেই বলেছি, লাভলাং পদ্ধতি। তো এই পদ্ধতিতে কি হয় না, আমরা যেগুলো লবণ বলে, লবণ, সাধারণ লবণ, সোডিয়াম ক্লোরাইড, এই যে দেখ এখানে লেখা আছে, দেখ NaCl। NaCl আর কি নেব? গাঢ় H2SO4, বোঝা গেল? এই দুটো যদি আমরা নেই তাহলে কি নিচ্ছি আমরা? আলাদা কালিতে লিখি, NaCl প্লাস H2SO4। এটা অবশ্যই গাঢ় বা কনসেন্ট্রেটেড, হ্যাঁ। একটা দুটো ইংরেজি নামও তোরা মনে রাখিস, এগুলো হচ্ছে খুব কমন টার্ম। কনসেন্ট্রেটেড, ডাইলিউট, এগুলো মানে পরে যেন ওটা গুলিয়ে যায় যেগুলো মানে কি আবার। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ়, খুব বেশি আছে, কনসেন্ট্রেট অনেক বেশি আছে। ডাইলিউট মানে কি? লঘু, বা যে বলতে লঘু। পারিস যে হুম। গাঢ়তে যদি আমি জল মিশিয়ে দিই সেটা আর কি। হয় না সেই, ধর মা ডাল তৈরি করেছে, মা মনে অন্য কোথাও কাজে চলে গেছে, মা ভাত খায়নি, তুই সেই কি করেছিস, ভালো লাগছে বলে ডালটা বেশ সবটা খেয়ে নিয়ে কি করেছিস, শেষে দেখছিস একটু ডাল আছে, ডালটা জল মিশিয়ে দিলি। তো সেই ডালের টেস্ট পাবি না আর, মানে সেই হবে না। ডালটা কি হলো তোর, বল না ফ্যানসা হয়ে গেছে, মানে যাই হোক কিছু একটা ভাষা বলে, ওটা লঘু। আর তুই যেটা খেয়েছিস সেটা মানে কনসেন্ট্রেটেড, গাঢ়, সেরকম টাইপের আর কি। গাঢ় অ্যাসিড মানে কি খুবই ক্ষতিকারক। সেই জন্য কি অনেক সময় যদি দরকার না থাকে ওটাতে জল মিশিয়ে দেয়, লঘু হয়ে যায় সেটা। এটা খুব মানে অতটা নয়, গাঢ়র মতো নয়, অনেকটা কমে যায়, ভয়ও কম থাকে। যাই হোক, তাহলে সোডিয়াম ক্লোরাইড নিলাম, সাধারণ লবণ, তার সঙ্গে কি নিলাম আমরা? গাঢ় H2SO4। এটাকে কি করব? 150 থেকে 200 মতো টেম্পারেচার দেবো আমরা, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেবো। দিলে কি উৎপন্ন করে এটা? দিলে উৎপন্ন করে সোডিয়াম বাইস NaHCl, সোডিয়াম বাইসালফেট, NaHCl। আর কি উৎপন্ন করে? HCl, হাইড্রোক্লোরিক গ্যাস। এটা কিন্তু গ্যাস, হ্যাঁ, HCl গ্যাস, এটা গ্যাস। আচ্ছা, এই যে NaHSO4 উৎপন্ন হচ্ছে, এই NaHSO4টা কি করে? এখানে যে NaCl দিয়ে রেখেছিলি তুই, এর সঙ্গে পুনরায় বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি উৎপন্ন করে? NaCl প্লাস NaHSO4। এটাকে অনেকে বায়ো বলে, অনেকে হাইড্রোজেনে বলে, না সোডিয়াম বাইসালফেটই বলে বেশিরভাগ। এটাকে কি করে? এটাকে আবার বেশি তাপমাত্রায়, কত, 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দিলে উৎপন্ন করে কি? সোডিয়াম সালফেট, Na2SO4 প্লাস HCl।
হাইড্রোক্লোরিক গ্যাস, হাইড্রোজেন, এটা হচ্ছে HCl গ্যাস। হ্যাঁ, এইগুলো যেগুলো HCl গ্যাস। এবারে কি করবো, সোজা কথা পুরোটা জিনিসটা যদি বলি আমি, কি হলো, আমরা প্রথমে সোডিয়াম ক্লোরাইড নিয়েছিলাম যেটা সাধারণ লবণ, তার সঙ্গে H2SO4 মিশিয়েছি, দিয়ে কি করেছি আমরা 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছি, সেখানে কি উৎপন্ন হয়েছে NaHSO4 প্লাস HCl গ্যাস। তারপরে কি হলো, এখানে যে NaHSO4 যা উৎপন্ন হয়েছে সেটা প্রথমে যে NaCl ছিল বা সাধারণ লবণ ছিল তার সঙ্গে বিক্রিয়া করে আবার কি উৎপন্ন করেছে, Na2SO4 প্লাস HCl। এবারে দেখ দুটোতেই HCl আছে, প্রথমেও HCl গ্যাস বেরিয়েছে কিছু, পরেও HCl গ্যাস কিছু বেরিয়েছে। এই দেখ, এইখানে দেখ HCl গ্যাস দেখতে পাচ্ছিস, এইখানে এই যে NaCl প্লাস H2SO4 দেখতে পাচ্ছিস এখানে, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে, আরো কিছু উৎপন্ন করেছে, তার সঙ্গে কি করেছে HCl গ্যাস উৎপন্ন করেছে। এবারে এই HCl গ্যাসটাকে কি করা হয়, নিচে একটা কোকযুক্ত কোয়ার্জ পাথরপূর্ণ স্তম্ভের মধ্যে দিয়ে চালনা করা হয়। কোনো কিছু একটা, সোজা কথা কোনো কিছুটা আছে, স্তম্ভ আছে, তার মধ্যে দিয়ে চালনা করা হয়। আর কি করা হয়, ওপর থেকে এই যে ঠান্ডা জল চালনা করা হয়, এই যে ঠান্ডা জল দেখতে পাচ্ছি, শীতল জল, এই যে ঠান্ডা জল এখানে চালনা করা হচ্ছে, বোঝা গেল। একটা কোনো একটা স্তম্ভ আছে, এই যে একটা পুরোটা স্তম্ভ একটা, তার উপরে কি করা হয়, শীতল জল পাস করানো হয়, মানে ঠান্ডা জল আর কি, সোজা কথা যেটা বলে ঠান্ডা জল পাস করানো হয়। এবারে ঠান্ডা জল পাস করালে কি হয়, এই যে HCl গ্যাসটা উৎপন্ন হয়েছে সেটা কি হয় না, ওই ঠান্ডা জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বোঝা গেল। নর্মালি HCl গ্যাস উৎপন্ন হয় যখন আমরা ঠান্ডা জল দিচ্ছি, তখন সেই HCl যে গ্যাসটা ছিল সেটা জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাই হচ্ছে লাবলাং পদ্ধতি। দুটো প্রিকারসার লাগে আমাদের এখানে, একটা হচ্ছে সাধারণ লবণ NaCl বা সোডিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। দেন আমরা এই দুটো বিক্রিয়ককে নিয়ে কি করব, দুটো বিক্রিয়ককে নিয়ে আমরা 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেব। তাপমাত্রা দিলে কি উৎপন্ন করবে, ওটা সোডিয়াম বাইসালফেট বা NaHSO4, তার সঙ্গে উৎপন্ন করে HCl গ্যাস। দেন এই যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়ায় উৎপন্ন হলো কি NaHSO4, ওই NaHSO4টা পুনরায় NaCl এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, Na2SO4 প্লাস আবার HCl গ্যাস উৎপন্ন করে। তাহলে আমরা HCl গ্যাসটা বেশি পেলাম। এই HCl গ্যাসটা ঠান্ডা জলে দ্রবীভূত হয়ে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। ছিল গ্যাস, ঠান্ডা জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন হলো অ্যাসিড। এটাই হচ্ছে মেন জিনিস, এটা এই যে পদ্ধতিটার নাম, এটাই হচ্ছে লাবলাং পদ্ধতি। আর দেখতেই পেলিস কি উৎপন্ন হলো এখানে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই লাবলাংকের পরে আমরা যাব কোথায়, HCl থেকে এই যে ছিল, কোথায় যাব, অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতি। 2 নম্বরে আমরা কি পড়ব, অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতি। দেন আমরা বলি অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতি বা নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। তো এখানে আমরা কি নেব, এখানে আমরা নেব অ্যামোনিয়া আর বায়ুর অক্সিজেন। কি কি নেব আমরা, বিশুদ্ধ ও শুষ্ক, যাই হোক অ্যামোনিয়া। আর কি নেব আমরা, বায়ুর ধূলিকণামুক্ত অক্সিজেন। ঠিক আছে, এইটাকে মেশায় কত অনুপাতে, 1:8। সেটা মিশিয়ে কি করতে হয়, কিছু কিছু কনস্ট্যান্ট আছে, আমি সেগুলো বলছি। এখানে কি দিতে হয়, দিতে হয় একটা অনুঘটক, সেটা কি, প্ল্যাটিনিয়াম রেডিয়াম। আর কি দিতে হয়, একটা চাপ দিতে হয়, বায়ুমণ্ডলীয় চাপ। আমি বলছি কি চাপ কি সেগুলো আমি বলছি। আর দিতে হয় কি, টেম্পারেচার, 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সব আমি বলছি, চাপ কি সেগুলো বলছি। এটা দিলে কি উৎপন্ন করে, নাইট্রিক অক্সাইড, জল, আর কি করে, তাপ উৎপন্ন করে। আচ্ছা, প্রেসার কি বলি আগে। চাপ হচ্ছে কিছু না, তুই যে এখন আছিস ধর, ওখানেও চাপ আছে, কিন্তু তুই চাপটাকে ফিল করতে পারিস না, মানে
অ্যাকচুয়ালি তোর ভেতরের চাপ আর বাইরের চাপ সমান, তাই তুই দাঁড়িয়ে আছিস। অনেকে বলে না, অনেকে শুনে থাকবি হয়তো, যে নিম্ন চাপ হয়েছে, উচ্চ চাপ হয়েছে, বলে না প্রেসার লো হয়ে গেছে। নিম্ন চাপ উচ্চ চাপের থেকে এইটা সব থেকে বেশি শুনিস। হয় না কখনো কখনো ইংরেজি নাম বেশি শুনিস, যেমন চেয়ার টেবিল, সেরকম টাইপের আর কি। কখনো শুনেছিস উচ্চ চাপ হয়েছে নিম্ন চাপ হয়েছে, বাট এরকম তো শুনিস এর প্রেসার লো হয়ে গেছে, প্রেসার হ্যাঁ হাই হয়ে গেছে, হ্যাঁ সেটাই। ওই যে হ্যাঁ স্যার। প্রেসার লো হয়ে গেছে, প্রেসার হাই হয়ে গেছে, এইগুলোই। অ্যাটমসফিয়ার চাপ মানে কি, সোজা কথা, তুই কোনোটা প্রেসারে রেখেছিস ওকে, কোনো কিছুর একটা ভেতরে বা কিছুর একটা যেখানে তুই প্রেসারে রেখেছিস, মানে নর্মালি নেই আর কি। নর্মালি যেটা সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, সেটা নেই, সেখানে কি করেছে 5 থেকে 7 অ্যাটমসফিয়ারে রেখেছে। 2 নম্বর কি দিয়েছে, টেম্পারেচার দিয়েছে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবারে তুই যদি কোনো কিছু চেঞ্জ করে দিস, তখন কিন্তু রিয়েকশনটা হবে না, বোঝা গেল? কোনো কিছুটা চেঞ্জ করে দে, অনুঘটক দিসনি বা প্রেসার দিসনি বা টেম্পারেচার দিসনি, তখন কিন্তু এই রিয়েকশন আর হবে না, বোঝা গেল? এবার এটা করলে কি হয় না, অ্যামোনিয়া জারিত হয়ে কোথায় উৎপন্ন হয়, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, তার সঙ্গে কি করে, জল উৎপন্ন করে আর তাপ উৎপন্ন হয়। তো এই রিয়েকশনটা হবে যদি তুই এইগুলো দিস, এইগুলো দিলে এই রিয়েকশনটা হবে। এটা হচ্ছে 1 নম্বর ধাপ, বা আই করে দে, উপরে যেহেতু 1 লিখেছি। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপে কি হয়, দ্বিতীয় ধাপে কি হয়, দ্বিতীয় ধাপে হবে, তুই যে এই যে নাইট্রিক অক্সাইডটা উৎপন্ন হয়েছে, এনও যে উৎপন্ন হয়েছে, এই এনও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2NO2 উৎপন্ন করে, প্লাস তাপ উৎপন্ন করে। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস, যেটা তো আমি, যেটা একটা যা জিনিস দেওয়া উচিত, সেটা কি, এটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া, মানে উল্টোটা করলে এটাও হতে পারে, হবে, সেই জন্য এটা এইরকম দেওয়া হয়, উভয়মুখী। দেখবি বইয়ে যখন পড়বি, দেখবি দুদিকেই মুখ থাকে, একটার হচ্ছে এই দিকে মুখ থাকে, আর একটার এই দিকে মুখ থাকে, উল্টো দিকে, এইটা থাকে না। ঠিক আছে, যাই হোক, দরকার নেই এগুলো। 2NO+O2 সেটা উৎপন্ন করে কি, 2NO2 প্লাস তাপ। একই রকম ভাবে কি হয়, 3 নম্বর ধাপে কি হবে, এই ধাপ বলছিলাম না একটু আগে, ধাপ আর গুলো, এই যে 2NO2 আছে, এই 2NO2, NO2 অ্যাকচুয়ালি, NO2 কি হয়, NO2 জল দ্বারা শোষিত হয়ে উৎপন্ন করে কি, 3 নম্বর ধাপে NO2 জল দ্বারা শোষিত হয়ে, 3-4 বার পড়লে মোটামুটি হয়ে যাবে অনেকটা, শোষিত হয়ে কি উৎপন্ন করে, 50% HNO3 উৎপন্ন করে, 50%, যেটা সংকেতটা কি, 3NO2 প্লাস H2, মানে যেটা লিখেছি NO2 সঙ্গে জল, তাহলে NO2 জল উৎপন্ন করে কি, এই যে উৎপন্ন করে কি, HNO3, 2HNO3 উৎপন্ন করে, প্লাস উৎপন্ন হয় কি, নাইট্রিক অক্সাইড, NO। ঠিক আছে, এবারে এই যে দেখ, তুই পেয়েছিস কি 50% HNO3, মানে কি, দ্রবণটা গাঢ় নয়, মানে তার সঙ্গে 50% মানে কি, কম আছে, 100% নেই। এই লঘু দ্রবণকে তুই যদি পাতন করিস, তাহলে কি পাওয়া যায়, এই যে লঘু দ্রবণটা, তাকে পাতন করলে কি পাওয়া যায়, লঘু দ্রবণটাকে পাতন করলে ছিল 50%, হয়ে যায় কত, 68% HNO3 পাওয়া যায়। ছিল 50%, তুই যদি পাতন করিস, তোরা মানে যদি করিস, স্কুলে টুলে যদি করায়, কত পাওয়া যায়, 68% HNO3 পাওয়া যায়। আর এই যে এনও বেরোচ্ছে, মানে নাইট্রিক অক্সাইড বেরোচ্ছে, এই এনও কি হয়, আবার পুনরায় ব্যবহার করতে পারিস, কোথায়, এই যে এখানে 2 নম্বর ধাপ থেকে দেখ, দেখতে পাচ্ছিস, প্রথমে 4NH, প্রথমে ছিল কি, অ্যামোনিয়া NH3 প্লাস কি ছিল, অক্সিজেন, ধূলিকণা মুক্ত অক্সিজেন, বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়েছিল, এনও উৎপন্ন হয়েছিল, H2O উৎপন্ন হয়েছিল, তাপ। সেই এনওটা পরের বিক্রিয়ায় কি, এনওর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় NO2 উৎপন্ন করেছে, তাপ উৎপন্ন করেছে। সেই NO2টা জল দ্বারা শোষিত হয়ে কি উৎপন্ন করেছে, 50% HNO3, সেটাকে যদি পাতন করিস, তাহলে কত হবে, 68% HNO3 পাওয়া যায়, এই যে। আর এই যে এনওটা যে বেশি হয়েছে, ওই এনওটা আবার 2 নম্বর ধাপে চলে গেল, বোঝা গেল? এই যে এনওটা উৎপন্ন হলো, আবার দেখ 2 নম্বর ধাপে চলে এলো, এখানে ওই এনওটা এখানে চলে আসে, আবার আবার NO+O2, সেখান থেকে NO2, আবার NO2 প্লাস জল, সেখান থেকে আবার নাইট্রিক, এই যে HNO3,
প্লাস এনও, আবার ওই এনওটা চলে যাবে কোথায়, সেকেন্ড ধাপে। বোঝা গেল না? বুঝতে পারিস? যে এনওটা উৎপন্ন হচ্ছে শেষে, সেইটা কোথায় চলে যাচ্ছে, আবার প্রথম ধাপে, প্রথম নয় সেকেন্ড ধাপে। স্টেপ ওয়ানে কি ছিল, অ্যামোনিয়া ছিল, অক্সিজেন ছিল, সেখানে উৎপন্ন হয়েছে কি এনও, মানে নাইট্রিক অক্সাইড যেটা উৎপন্ন হয়েছে। নাইট্রিক অক্সাইড যেটা উৎপন্ন হয়েছে ওই, আর জল তো বেরিয়ে গেছে অবশ্যই, আর তাপকে তো তুই ধরতে পারবি না, তাপ মানে ওটা তো এনার্জির ফর্মে চলে গেছে, ওটাকে তুই তো আর করতে পারবি না। তো সোজা কথা আমাদের এনও লাগছে, নাইট্রিক অক্সাইডটা লাগছে। বা নাইট্রিক অক্সাইডের সঙ্গে দেখ, প্রথমে দেখ আবার অক্সিজেন ছিল, দেখ নাইট্রিক অক্সাইড তো হয়েছে, প্রথমে তো অক্সিজেন ছিল, দেখ এই যে অক্সিজেন, আগেরটার মতোই দেখ, আগে উৎপন্ন হয়েছিল NH4, প্রথমে আবার ছিল NaCl, তার সঙ্গে বিক্রিয়া করেছে। সিমিলারলি দেখ এটা কম্পেয়ার কর, অন্য কালার নেই একটা, এনও উৎপন্ন হয়েছে নাইট্রিক অক্সাইড, প্রথমে ছিল অক্সিজেন, দেখ এই অক্সিজেনের সঙ্গে আবার বিক্রিয়া করছে, বুঝতে পারছিস? বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে কি, এখানে ছিল 2NO, এখানে ছিল NO, দেখ O2, উৎপন্ন করেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। আচ্ছা এইগুলো তো আমি একটা দেখিয়ে দিই, জাস্ট বলা মানে বোঝানোর জন্য যে এই 2 কেন দিয়েছি, এখানে 2 কেন দিয়েছি, জাস্ট একটা বলি, সব বলবো না। যাই হোক, এখানে দেখ এইগুলো কি অ্যাকচুয়ালি কিন্তু এই যে এন আছে, ও আছে, এইগুলোকে মেলানোর জন্য, পটানোর জন্য। তুই এগুলো না দিলে হলে পড়বে না। দেখ প্রথমে যে 2NO আছে, দেখ 2 মানে কি, এই যে 2টা এনেরও 2, অক্সিজেনেরও 2, বোঝা গেল? সামনে আছে মনে, আর যেটা নিচে থাকবে সেটা কিন্তু শুধু তার, বোঝা গেল না বোঝা যায়নি? দেখ 2টা যেহেতু সামনে আছে এনোর, তাহলে এনেরও 2টো আছে, অক্সিজেনও 2টো আছে। আবার এখানে ও ও দেখ ওর নিচে 2 আছে, দেখ তার মানে কি অক্সিজেন 2টো আছে। তাহলে টোটাল ভালো করে দেখ, নাইট্রোজেন আছে 2টো, অক্সিজেন এখানে 2টো আছে, এখানে 2টো আছে, 4টে। এবার দেখ তাহলে আমাকে এই পাশেও যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু ভজাতে হবে আমাকে, মানে 2টো নাইট্রোজেন, অক্সিজেন 4টা ভজাতে হবে আমাকে। দেখ সামনে 2 দিয়েছি মানে কি, এই 2টা কার, মানে এনেরও হবে, অক্সিজেনেরও হবে। নাইট্রোজেন আর অক্সিজেন, হ্যাঁ, এটা তাহলে আমার নাইট্রোজেনের 2 ভজে গেল। এবার অক্সিজেনের 4 ভজাতে হবে। তো অক্সিজেনের এখানে 2, আবার দেখ নিচে 2, তাহলে 2 দুগুণে কত হলো, 4। ব্যাস হয়ে গেল, ভজে গেল। এবার দেখ নিচেরটাও ভজে দেখ, 3 নম্বরটাও দেখ ভজিয়ে দেখ, পটে যাবে। দেখ 3NO2 মানে এন কটা, 3টে, ও কটা, দেখ এখানে ও কটা, 3 দুগুণে 6টা, ভালো করে দেখ। 3 2 হ্যাঁ 6 এ পাশে তাহলে এন 3টে, আমি জাস্ট লেখার জন্য বলছি, অক্সিজেন 6টা। আচ্ছা এটা প্রথমটাই গেল, NH3 গেল। এবার H2তে, H2তে এইচ কটা, 2টো, অক্সিজেন কটা, একটা। হ্যাঁ তাহলে অক্সিজেন কটা হলো টোটাল, এখানে 6টা, এখানে একটা, 7টা, তাই না? এন 7টা। 3টা, এইচ 2টা, দেখ এবার এ পাশে আয়, 2 আছে মানে, প্রথমে আছে মানে 2টা সবার, এইচ এরও, এন এরও, ওরও। তাহলে এইচ কটা হলো, 2টো, তাই তো, কারণ পরেরটা এইচ নেই, এইচ 2টো। হ্যাঁ এন কটা আছে এখানে, 2টো। 2 অক্সিজেন কটা, 3, 3 দুগুণে 6। 3 2 আচ্ছা এবার এ পাশটা নাইট্রোজেন কটা, একটা। অক্সিজেন কটা, একটা। একটা। তাহলে এই পাশে নাইট্রোজেন কটা ছিল টোটাল, 3টা। অক্সিজেন কটা ছিল টোটাল, 7টা। এইচ ছিল কটা টোটাল, 2টা। দেখ এই পাশটায়, হ্যাঁ দেখ এই পাশটাও যোগ কর, কত নাইট্রোজেন। দেখ একই হবে। দেখ এন, দেখ এখানে 2টো এন, এখানে একটা এন, এন কটা হলো টোটাল তাহলে, 3টা। এইচ 2টা আর নেই। ও দেখ এখানে 6টা, এখানে একটা, ও কটা, 7টা। দেখ ও পাশের সঙ্গে পাশ মিলেছে। স্যার এই এবারে এই যে প্রথমে আমি লিখেছি না যে অ্যামোনিয়া আর সেই ধূলিকণা মুক্ত বায়ুর যে মিশ্রণটা 1:8 অনুপাতে, ওই প্ল্যাটিনাম রেডিয়াম তার জালির ওপর দিয়ে 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড চালনা করা হয়। এই যে চালনা করা হয় এটা কিন্তু খুব দ্রুত চালনা করা হয়, খুব দ্রুত। এই প্রসেসটা কি হয়, খুব দ্রুত চালনা করা হয়। তো পরীক্ষায় একটা কোশ্চেন পড়ে, যেটা হচ্ছে কি খুব পড়ে কোশ্চেন, সেটা হচ্ছে কি খুব দ্রুত চালনা করা হয় কেন?
কোশ্চেন হচ্ছে এটা, খুব দ্রুত চালন, যেটা বললাম যে ওই যে অ্যামোনিয়া আর অক্সিজেনের মিশ্রণটা প্ল্যাটিনাম রেডিয়াম তারজালির ওপর দিয়ে এই বায়ুমণ্ডলে চাপে এই তাপমাত্রায় খুব দ্রুত চালনা করা হয় কেন, বা বলতে পারে যে আস্তে চালনা করা হয় না কেন, উল্টো আর কি, মানে যাচ্ছে এটা বা উল্টোটা, চালনা করা হয় না কেন বা খুব দ্রুত চালনা করা হয় কেন, 2 নম্বরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তার কারণ কি, তার কারণ হচ্ছে এই যে NH3 মানে অ্যামোনিয়া যেটা NH3, তখন কি হবে যদি তুই দেরি করে চালনা করিস, মানে আস্তে আস্তে যদি চালনা করিস, তাহলে কি হয় না, আস্তে চালনা করলে NH3-র অসম্পূর্ণ জারণ হয়, সম্পূর্ণ জারণ হয় না। সে অসম্পূর্ণ জারণের ফলে কি উৎপন্ন হয়, N2 উৎপন্ন হয়, N2 নাইট্রোজেন কি উৎপন্ন হয়, আমি শর্টে লিখছি, যদি কেউ ভিডিও দেখিস তাহলে দেখে দেখে লিখতে পারবি। NH3-র অসম্পূর্ণ জারণে, বা বইয়ে পেয়ে যাবি অবশ্যই, NH3 অসম্পূর্ণ জারণে কি উৎপন্ন হয়, NO বা নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় না। কি উৎপন্ন হয়, নাইট্রোজেন উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে কি হলো আমাদের, না এমন যদি দেরি করে চালনা করিস বা আস্তে আস্তে চালনা করিস, দ্রুত চালনা না করিস, তাহলে কি হবে, অ্যামোনিয়া সম্পূর্ণ জারণ হয় না, হয় কি অসম্পূর্ণ জারণ। আর অসম্পূর্ণ জারণ হওয়ার ফলে NO আর উৎপন্ন হয় না, মানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় না, আর উৎপন্ন হয় কি নাইট্রোজেন উৎপন্ন হয়। বোঝা গেল? এবার দেখ, যদি এখানে দেখ, এবার দেখ, মজা দেখ, যদি নাইট্রোজেন উৎপন্ন হয়, NO যদি উৎপন্ন না হয়, ফার্স্ট স্টেপেই তো জাম হয়ে গেল, আর যাবে কোথায়, এনো তো উৎপন্নই হলো না। আর আর যদি এনো উৎপন্ন না হয়, এখানে আসবে কোথা থেকে, ভাব, না বুঝতে পারছিস না? এনো যদি উৎপন্নই না হয়, তো দ্বিতীয় স্টেপেই আসবে না, আর তো আগাবেই না, এগোবেই না, তো আর হ্যাঁ তো স্টপ হয়ে গেল, কারণ নাইট্রোজেন উৎপন্ন করেছে। সেই জন্য কি করা হয়, এটাকে খুব দ্রুত চালনা করা হয়। কিরকম টাইমটা, কিরকম টাইমটা, প্রায় মিলি সেকেন্ডে, টাইমটা প্রায়, অর্ডারটা কিরকম হয়, 0.0014 এরকম টাইপের, মানে 14 মিলি সেকেন্ড বা এরকম কিছু সেকেন্ড অ্যাপ্রক্সিমেট, আমিও কোনটা জানি না, বইয়ে দেখে নিবি একবার, বা 1.5 হতে পারে সামথিং এরকম, মানে এত কম সময় 14 মিলি সেকেন্ড, বুঝতে পারছিস, 14 মিলি সেকেন্ড এইরকম খুব দ্রুত এতে চালনা করা হয়। তার কারণটা বলে দিলাম। এই গেল তোদের কি অসল্ট পদ্ধতি। তো 2 নম্বরে একটা শর্ট কোশ্চেন আর একটা HNO3 প্রস্তুতি, বোঝা গেল? অসল্ট পদ্ধতি আমাদের এই HNO3 প্রস্তুতি হয়ে গেল, নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি হয়ে গেল। দেন বাকি থাকলো কি আর একটা, সেটা কি, স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতিতে কি প্রস্তুতি, H2SO4, ঠিক আছে। এখানে কি হয়, নর্মালি কি হয়, যদি যদি মানে কোনো ধর সালফার যেগুলো কারখানা বা ফ্যাক্টরি যেগুলো আছে, বা সালফার চুল্লি যেগুলো আছে, বা এইসব কোনো জায়গা থেকে কি হয়, সালফার বেরোয়, আর অক্সিজেন তো অভাব নেই, মানে আছেই, সেখান থেকে কি উৎপন্ন হয়, প্রথম স্টেপ আছে এখানে, স্টেপগুলো দিয়ে দিই। 1 নম্বর স্টেপ, তাহলে সালফার বেরোলো, অক্সিজেন তো বাতাসে আছেই, S+O2 মিলে কি উৎপন্ন হয়, সালফার ডাই অক্সাইড বা SO2। এটা কিন্তু গ্যাস, গ্যাসের জিও লেখা থাকে, গ্যাস না লিখলে হবে, জি মানেই গ্যাস, এস মানে সলিড, এগুলো বোঝা যায়, হ্যাঁ ঠিক আছে। এস মানে সলিড, এল ব্যাকেটে এল লেখা মানে লিকুইড, ব্যাকেটে AQ মানে অ্যাকোয়াস, ব্যাকেটে DL লেখা মানে ডাইলিউট, CN লেখা মানে কনসেন্ট্রেটেড, ওপরের দিকে তীর চিহ্ন মানে আগের দিনও বলেছি গ্যাস, আবার নিচের দিকে তীর চিহ্ন মানে অধক্ষেপ পড়া। যাই হোক, এগুলো হচ্ছে মানে এমনি আর কি, বোঝা যায়, দিলে বোঝা যায়। আচ্ছা, বা কি হয়, এটা তো হলো বা, FeH2O থাকে যেগুলো, সেইগুলো কি হয়, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2Fe2O3, মানে লোহার অক্সাইড, সোজা কথা, Fe মানে লোহা, আর কি উৎপন্ন করে, সালফার ডাইঅক্সাইড গ্যাস, ঠিক আছে। সোজা কথা, দুভাবেই সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, আমার এটা নিয়ে কথা আর কি, প্রথমেরটা নিয়ে অত ঝামেলা নেই। দুটোতেই সালফারের সোর্স আছে, সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়, SO2 উৎপন্ন হয়।
ঠিক আছে, গ্যাস উৎপন্ন হয়, এসোটুটা গ্যাস। আচ্ছা 2 নম্বর স্টেপে কি হয়, এটা 1 নম্বর স্টেপ হলো যেখানে আমরা দেখতে পেলাম যে সালফার ডাই অক্সাইড বা SO2 গ্যাস তৈরি হচ্ছে আমাদের। 2 নম্বর স্টেপে আমরা কি দেখবো না যে এই যে SO2টা উৎপন্ন হলো আমাদের, আচ্ছা অন্য খালি নিয়ে একটা, 2 নম্বর স্টেপে দেখবো আমরা এই যে SO2টা উৎপন্ন হলো এর জারণ, কি দেখবো এর জারণ। আচ্ছা তাহলে কি হলো, প্রথমে আমরা দেখলাম কি সালফার চুল্লি থেকে নির্গত হয়েছে কি SO2 উৎপন্ন হয়েছে। এবার তার সঙ্গে আমরা কি করব, SO2-র সঙ্গে বায়ুর মিশ্রণ করব, বায়ুর মিশ্রণ, বোঝা গেল। SO2 আমাদের আছে, তার সঙ্গে কি মেশাবো, বায়ুর মিশ্রণ। এটাকে কি করব, একটা টেম্পারেচার দিয়ে, কত 450, 450 ডিগ্রি টেম্পারেচার দিয়ে, আর 1 থেকে 1.5 অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডলীয় চাপ বা ATM লিখতে পারি যেটা ইচ্ছা। আর কি V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, যার বাংলা নাম V2O5 মানে পপুলার বেশি, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, এই অনুঘটকের উপস্থিতিতে যদি আমরা চালনা করি তাহলে কি উৎপন্ন করে না SO2টা এই যে অক্সিজেন আছে বা মানে বাতাসে যে অক্সিজেন আছে তার দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন করে, SO3 উৎপন্ন করে, আর উৎপন্ন করে এনার্জি। যদি ব্যালেন্স করি সেখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে, যেগুলো দেখে নিবি ব্যালেন্সগুলো। যাই হোক মেন কথা হলো প্রথমে যে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে চুল্লিতে, সেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জারিত হয়ে কি উৎপন্ন করে, 2SO3 বা সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে, ডাই নয় ট্রাই ডাই অক্সাইড উৎপন্ন করে, বোঝা গেল। তার 2 নম্বর স্টেপ এটা। 3 নম্বর স্টেপে কি হবে, সোজা কথা একটা জিনিস ভালো করে লক্ষ্য করছিস কি, আমি যতগুলো বিক্রিয়া করালাম দেখ, ফার্স্ট স্টেপে বা প্রথমে যেটা উৎপন্ন হয়েছে পরেরটায় কাজে লাগছে, পরেরটায় যেটা উৎপন্ন হয়েছে তারপরেরটায় কাজে লাগছে, এরকম করে করে আর কি। একটা উৎপন্ন হচ্ছে পরেরটায় কাজে লাগছে, সেটা উৎপন্ন হচ্ছে পরেরটায় কাজে লাগছে, সেটা উৎপন্ন হচ্ছে তারপরেরটায় কাজে লাগছে, এরকম টাইপের। দেখ আমি আবার আগের পেজটা এ করেও দেখাবো, এটা আগে করে নিই তারপরে। 3 নম্বর স্টেপে কি হবে, এই যে SO3টা উৎপন্ন হয়েছে সেই SO3-র শোষণ হবে, SO3 যেটা উৎপন্ন হয়েছে তার কি হবে, শোষণ হবে। কিরকম, কিভাবে শোষিত হয় না, এই যে নির্গত SO3 সালফার ট্রাই অক্সাইড, এটা কি হয় না এই গ্যাসকে যদি ঠান্ডা করে কোনো একটা শোষক স্তম্ভে 98% গাঢ় H2SO4 দিস, বিক্রিয়াটা লিখি আমি, SO3 প্লাস H2SO4, 98% গাঢ় H2SO4 দ্বারা শোষণ করলে এটা কি উৎপন্ন করে, ওলিয়াম উৎপন্ন করে, বা যার নাম হচ্ছে কি H2, সংকেত হচ্ছে H2S2O7, নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম, এটার নাম ওলিয়াম, অনেক সময় পরীক্ষায় পড়ে। তাহলে কি হলো, সালফার ট্রাইঅক্সাইড এলো, তার সঙ্গে আমরা 98% H2SO4 দ্বারা শোষণ করালে কি উৎপন্ন হয়, ওলিয়াম উৎপন্ন করে, বা যদি মানে ওলিয়ামটা হচ্ছে এর নাম, আর যদি পুরো নামটা দিয়ে করিস তাহলে তার নাম কি পাইরো সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে, যার সংকেত হচ্ছে H2S2O7। ঠিক আছে, এটা হচ্ছে তার বিক্রিয়া। এরপরে কি হবে, এটা হলো 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ কি হবে না, যেই ওলিয়ামটা উৎপন্ন হচ্ছে বা H2S2O7 যেটা উৎপন্ন হচ্ছে তার সঙ্গে তুই যদি পরিমাণ মতো জল মেশাস, H2S2O7 তার সঙ্গে যদি তুই পরিমাণ মতো জল মেশাস, এটা উৎপন্ন করবে কি, সালফিউরিক অ্যাসিড। বোঝা গেল। আমি প্রথম থেকে এবার বলছি, কোনো একটা যে কোনো সালফারের সোজা কথা সোর্স দিলেই হবে, সালফার চুল্লি বলে সব থেকে বেটার, সালফার যেখানে চুল্লি মানে সালফার যেখানে এঁটে হয় সেখানে। সালফার চুল্লি থেকে মেনলি সালফার তো বেরাই, বুঝতেই পারছিস, আর অক্সিজেন তো আছেই। সোজা কথা আমার কি হলো না, এস আর অক্সিজেন, সালফার আর অক্সিজেন মিলে কি উৎপন্ন করে, সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। 2 নম্বর স্টেপে কি হলো, খুব ছোট ছোট, প্রথমে কি হলো, সালফার এলো, অক্সিজেনের গ্যাস এলো, সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করলো। 2 নম্বরে কি হলো, এই যে SO2টা উৎপন্ন হলো, সালফার ডাই গ্যাস অক্সাইড গ্যাসটা উৎপন্ন হলো, সেটা কি করে, বায়ুর মিশ্রণকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আর 1 থেকে 1.5 বায়ুমণ্ডলীয় চাপে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের উপস্থিতিতে চালনা করলে কি উৎপন্ন হয়, সালফার ডাই অক্সাইডটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে। ডাই ছিল, হয়ে গেল ট্রাই, ডাই থেকে ট্রাই, 2 থেকে 3,
দেখ এইগুলো, আচ্ছা এগুলো তো আগে পড়িয়েছি মনে হয় তোদের। 2 হলে ডাই, না তোদের নয়, আগের ব্যাচের পড়িয়েছি। 2 হলে ডাই, 3 হলে ট্রাই। বুঝা গেল? যখন পড়াবো তখন বলবো আমি পরে। বাই থেকে ট্রাই হলো। আচ্ছা, তারপরে কি হলো? এই যে SO3 উৎপন্ন হলো, সেটা কি হলো? শোষণ হবে। শোষণ হয়ে কি হয়? কি দ্বারা শোষণ হয়? 98% H2SO4 উৎপন্ন হয় কি? H2H2O7 বা ওলিয়াম, বা বলতে পারিস পাইরোসালফিউরিক অ্যাসিড। এবারে তুই এই ওলিয়ামটার সঙ্গে কি হয়? প্রয়োজন মতো জল মেশা, তো যেরকম দরকার হয় সেরকম প্রয়োজন মতো জল মেশা, দিলে উৎপন্ন হবে কি? সালফিউরিক অ্যাসিড বা H2SO4। আচ্ছা, কোশ্চেনটা কি? না, এই তোর এখান থেকেই কোশ্চেন, H2SO4 প্রস্তুতি থেকেই কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে সালফার ট্রাই অক্সাইড, আগের যে পেজে আমি লিখেছি যে এইখানে, এই যে এখানে উৎপন্ন হয়েছে SO3। তারপর আমরা কি করেছিলাম? SO3 উৎপন্ন হওয়ার পর আমরা করেছিলাম যে 98% H2SO4 দিয়ে আমরা ওলিয়াম তৈরি করেছিলাম। তারপরে ওলিয়ামের সঙ্গে জল মিশিয়েছিলাম। জল মিশিয়ে আমরা কি তৈরি করেছিলাম? প্রয়োজন মতো জল মিশিয়ে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করেছিলাম। এখানে কোশ্চেনটা হচ্ছে, এখানে যে SO3 উৎপন্ন হচ্ছে, এখানে এই SO3-তে আমরা সরাসরি জল দিয়ে H2SO4 প্রস্তুতি করি না কেন, হয় না কেন, করি না কেন? তার কারণ হচ্ছে, দেখ তার কারণ দেখ। আচ্ছা, এখানে জাস্ট আগে বিক্রিয়াটা দেখাই যে কিরকম টাইপের। দেখ, SO3 প্লাস H2O। দেখ এখানে হাইড্রোজেন কটা? দুটো। দেখ এখানে অক্সিজেন কটা? তিনটে। এখানে অক্সিজেন কটা? একটা। চারটা হয়ে গেল। সালফার কটা? একটা। তাহলে বিক্রিয়া দিলে H2SO4 উৎপন্ন হওয়ার কথা। H দুটো, S একটা, O চারটা। এখানে দেখ H দুটো, S একটা, O চারটা, হয়ে গেল H2SO4 উৎপন্ন হওয়ার কথা। তাহলে করি না কেন? তার কারণ হচ্ছে, যখন এই বিক্রিয়াটা হয়, মানে সালফার ট্রাইঅক্সাইডকে জল দিয়ে যখন বিক্রিয়া করাবি, তার সঙ্গে অবশ্যই H2SO4 উৎপন্ন হয়। ঠিক আছে? তো তো বলবি যে করি না কেন তাহলে? কিন্তু তার সঙ্গে কি হয়? প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে হিট জেনারেট হয়। বোঝা গেল? প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তাহলে এর সঙ্গে কি উৎপন্ন হয়? তাপ। আর তাপের মধ্যে তো তুই এইচ পাবি না, এস পাবি না, ও পাবি না, তাপ উৎপন্ন হয়, প্রচুর জেনারেট উৎপন্ন হয়। যেমন তুই হাত যখন ঘষিস, মানে আমি জাস্ট একটা উদাহরণ বলছি, যখন হাত ঘষিস তাপ উৎপন্ন হয়। তুই উপর থেকে পড়ে যাস তখন তাপ উৎপন্ন হয়। পেন হাত দিয়ে ঘষলে তাপ উৎপন্ন হয়। তাপ হচ্ছে এনার্জি, মানে হিট এনার্জি একটা। তাহলে কি হয়? প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। আর সেই তাপে কি হয়? এই তাপ যে উৎপন্ন হয়, সেই তাপে অনেকটা SO3 কি হয়? অনেকটা SO3 কি হয়? জলীয় বাষ্পের সঙ্গে মিশে ছোট 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 কণায় পরিণত হয়ে একটা ঘন কুয়াশার মতো, একটা মেঘের মতো সৃষ্টি করে। ঘন কুয়াশার মতো, মনে হবে যেন একটা কুয়াশার মতো, কুয়াশা যেরকম হয় না, সেই একটা কি বলে, দেখেছিস তো সবাই, কুয়াশা মেঘ এরকম ধসে type-এর। ধসে। হ্যাঁ, ওইরকম আর কি, ঘন হুম। কুয়াশার মতো সৃষ্টি করে এই তাপের ফলে SO3টা। তার ফলে কি হয়? তার ফলে কি হয়? না, অনেকটা SO3 নষ্ট হয়। কারণ SO3 তো হয়ে গেল, তোর ঘন মেঘের মতো হয়ে গেল। আর সেটা কি সহজে মানে ঘনীভূত হয়ে যায় না, মানে সহজে আবার হয়ে SO3 উৎপন্ন হয়ে যায়, এরকম হয় না। তো তার ফলে কি হয়? বেশ কয়েকটা, মানে বেশ কিছুটা তোর SO3 অপচয় হয়ে গেল, মানে নষ্ট হয়ে গেল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, এই যে তাপে, 2 নম্বর কি, যে তাপে H2SO4 আর H2SO4 থাকে না, অনেকটাই কি করে? H2SO4 ভেঙে সালফার ডাইঅক্সাইড হয়ে যায়, জল হয়ে যায়, অক্সিজেন হয়ে যায়। বোঝা গেল? তাহলে প্রথম কথা, আমার SO3 অনেকটা ধ্বংস, মানে নষ্ট হয়ে গেল, অপচয় হয়ে গেল। 2 নম্বর হচ্ছে কি, যেই আমার H2SO4টা উৎপন্ন হয়েছে, সেটাও কি হয়? তাপের ফলে ভেঙে যায়, ভেঙে গিয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে দেয়, জল উৎপন্ন করে দেয়, অক্সিজেন উৎপন্ন করে দেয়। তার ফলে তুই HSO2, মানে H2SO4 থাকলো আর কতটা, একটুখানি হয়ে গেল। কারণ এমনি SO3 নষ্ট হয়ে গেল, তারপরে আবার যেটা উৎপন্ন হলো সেটাও তাপের ফলে ভেঙে যায়, মানে H2SO4 থাকলো না। সেই জন্য কি করা হয়? না, SO3 কে সরাসরি H2 দিয়ে H2SO4 প্রস্তুত করা হয় না। তুই কোনো কিছু একটা তৈরি করছিস, ধর ধর বালি সিমেন্ট বালি সিমেন্ট মিশিয়ে তুই কোনো একটা ঘর তৈরি করছিস বা কিছু তৈরি করছিস। এবারে তুই যদি বালি সিমেন্ট মেশানোর পরে তুই দেখছিস যে তোর পেস্টটা ঠিক মতো হচ্ছে না, বা বেশিরভাগটা নষ্ট হয়ে যাচ্ছে, তুই সেটা তো অবশ্যই ইউজ করবি না। সেই রকম জিনিসটা এখানেও কি, তুই যখনই সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে জল মেশাচ্ছিস, তুই জানিস যে কি আমার H2SO4 উৎপন্ন হওয়ার কথা, উৎপন্ন হচ্ছে H2SO4, মানে প্রাইমারিলি উৎপন্ন হচ্ছে H2SO4। কিন্তু তার সঙ্গে একটা জিনিস যেটা উৎপন্ন হচ্ছে, সেটাই হচ্ছে ভাইটাল জিনিস, বা সেটাই হচ্ছে ক্ষতিকর জিনিস, যার জন্য তোর এটা তৈরি হয় না। সেটা হচ্ছে কি? হিট, হিট এনার্জি বা তাপ।
কেন? কারণ তাপটা যখন উৎপন্ন করছে ওই তাপটা কি করছে, এখানে যে SO3 আছে অলরেডি, মানে তুই যেটা বিক্রিয়ক হিসেবে দিয়ে রেখেছিস, মানে যেটা তো জেনারেট করবে, উৎপন্ন করবে, প্রাইমারিলি তুই যেটা দিয়ে রেখেছিস সেটা কি করে নষ্ট করে দেয়। প্রথম কথা, ওই যে বললাম যে ছোট ছোট ঘন কুয়াশার মতো মেঘের সৃষ্টি হয়, আর এগুলো তুই কন্ট্রোল করতে পারবি না, কারণ এইগুলো তুই বিক্রিয়া মেশানো মানে হবে ওটা, তো ওখানে SO3 নষ্ট হয়ে গেল। আবার উপরন্তু তোর যে সালফিউরিক অ্যাসিড যেটা উৎপন্ন হয়েছে, যেটা তোর H2SO যেটা উৎপন্ন হয়েছে, সেটাও কি হয়, ভেঙে যায়, তাপের ফলে সেটাও ভেঙে যায়, সালফার ডাইঅক্সাইড, জল, অক্সিজেন ভেঙে গেল, তাহলে তোর H2SO উৎপন্ন হলোই বা কতটা আর? কারণ এমনিও SO3 নষ্ট হয়ে গেল, SO3, আবার H2SO ভেঙে গেল অনেকটা, তাহলে তোর H2SO যেটা উৎপন্ন হলো সেটা খুবই কম। তাহলে তুই কম উৎপন্ন মানে ওটা করবি কেন? তার থেকে যদি তোর বেটার অপশন থাকে তুই ওটা করবি কেন? করবি না, কারণ তোর H2SO উৎপন্ন হয়েছে তো খুবই কম, মানে না বলার মতো আর কি, নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগটা, সেই জন্য করা হয় না। বেশিরভাগ যদি নষ্ট হয়ে যায় আমার করে কি লাভ, তাই না? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। স্পর্শ পদ্ধতিতে দেখ, আমরা যেখানে স্টেপগুলো লিখেছি না, এখানে দেখ এই স্টেপে আমরা V2O5 বা আর একটা হয় অ্যাসবেস্টস হয়, সেটা আমরা দুটো জিনিস আমরা কি করি, অনুঘটক হিসেবে ব্যবহার করি। একটা হচ্ছে V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, আর একটা হচ্ছে প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টস, দুটো আমরা অনুঘটক হিসেবে ব্যবহার করি। এবার এর মধ্যে কোন অনুঘটকটা বেশি উপকারী এবং কেন? কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে বা বলতে পারি যে H2SO4 প্রস্তুতিতে বা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে আমরা দুটো অনুঘটক মেনলি ইউজ হয়, একটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা V2O5, আর একটা হচ্ছে প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টস। এবার কোশ্চেনটা হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা বেশি উপযোগী এবং কেন? তো অ্যান্সার হবে কি, V2O5 অনুঘটকটা বেশি উপযোগী। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে V2O5 অনুঘটকটা আছে সেটা জলীয় বাষ্প বা ধূলিকণা বা যেগুলো সালফার, এগুলো কি হয়, এইগুলো দ্বারা সহজে নষ্ট হয় না। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, V2O5টা অ্যান্সার। তার কারণ কি? কারণ এগুলো, কারণ V2O5 স্যার জলীয় 2 নম্বর বাষ্প। কোশ্চেনটা কি লিখেছেন? 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে V2O5 এবং প্ল্যাটিনাইজ অ্যাসবেস্টসের মধ্যে কোনটি বেশি উপযোগী এবং কেন? অ্যান্সারটা হবে V2O5 বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। তার কারণ হচ্ছে, কারণ এটি জলীয় বাষ্প, ধূলিকণা বা যেগুলো হয় সালফার, মানে যেগুলো এই H2SO প্রস্তুতি ব্যবহার করা হয় আর কি, সেইগুলো জলীয় বাষ্প, ধূলিকণা, সালফার, এইগুলো দ্বারা কি হয়, ইত্যাদিগুলো বা এইগুলো দ্বারা, এগুলো দ্বারা সহজে নষ্ট হয় না। বোঝা গেল? এগুলো দ্বারা সহজে নষ্ট হয় না, উপরন্তু কি হয়, এর দামও অনেক কম। দুটো কারণ, দামটা তো কম অবশ্যই ফ্যাক্টর করে। তার বোঝা গেল কেন? কারণ হচ্ছে প্রথমটা দাম কম অবশ্যই নয়, প্রথমটা তোকে দিতে হবে, কারণ দাম বেশি হলেও সেটা যদি কাজের হয় অবশ্যই দাম যেটা বেশি সেটা লিখবি। দাম কম হচ্ছে পরের স্টেপ, মানে ও মানে কম এ আর কি। তার থেকেও বড় যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে এই মানে সালফার H2SO তৈরি করতে যেগুলো লাগে সেইগুলো দ্বারা কি হয়, সহজে নষ্ট হয় না V2O5। তারপরে তো অবশ্যই আছে দামটা কম। আর প্ল্যাটিনাইজ অ্যাসবেস্টস কি হয়, এই জলীয় বাষ্প বা ধূলিকণা, সালফার, এগুলো দ্বারা কি হয়, নষ্ট হয়ে যায় কিছুদিনের মধ্যে। আর কি হয়, দামও অপেক্ষাকৃত অনেক বেশি V2O5 এর থেকে, সেই জন্য V2O5 ব্যবহার করা হয়। বুঝতে পারিস যে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে SO2 মানে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে মিশ্রণ নিই সেটা বিশুদ্ধ হওয়া প্রয়োজন কেন? তার কারণ হচ্ছে, বিশুদ্ধ তার হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে যদি অন্য কিছু থাকে, মানে জলীয় বাষ্প বা ধূলিকণা এগুলো যদি থাকে, তাহলে কি করে, এরা অনুঘটক বীজ হিসাবে কাজ করে। বোঝা গেল? অনুঘটক বীজটা কি? দেখ আচ্ছা অনুঘটকটা কি বলি, কোশ্চেনটা লিখে নে। SO2 এবং O2 বিশুদ্ধ হওয়া
হওয়া প্রয়োজন কেন? ঠিক আছে, অ্যান্সার। আচ্ছা, বোঝা গেল বিশুদ্ধ হওয়া প্রয়োজন কেন। আচ্ছা, আর প্রথমে বলি V2O5 কি, একটা বলেছি যে অনুঘটক হিসেবে কাজ করে। অনুঘটকের কাজ কি? অনুঘটকের কাজ হচ্ছে বিক্রিয়াটাকে দ্রুত করা, বা সোজা কথা, ভালো কথা একটা, ঘটকের কাজ কি? একটা ছেলে মেয়ের যখন বিয়ে হয়, ঘটকের কাজ কি? ছেলে যদি ল্যাংড়া হয়, মেয়ে যদি বাবা হয়, তবুও বলে কি ছেলে খুব ভালো, মেয়ে খুব ভালো, এরকম টাইপের আর কি। তো ঘটকের কাজ কি? ঘটকের কাজ হচ্ছে, নর্মালি যে ঘটক বলি আমরা, বিয়ের ঘটক যাই বলি, তো এখানেও একই জিনিস হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ বিয়ের ঘটকে তার কাজ কি হয় না, ছেলে আর মেয়ের মধ্যে কি করা হয়, তাদের বিয়েটাকে বা তাদের প্রসেসটাকে দ্রুত করে দেওয়া, তাই না? মানে তাড়াতাড়ি করে দেওয়া। যদি একটা ঘটক না থাকে কিন্তু দ্রুত এগোয় না বিয়ের কাজ। ঘটকের কাজ কি? ছেলের ঘটনাটা মেয়ের কাছে গিয়ে বলছে, মেয়ের ঘটনাটা ছেলের কাছে গিয়ে বলছে, তাদের মধ্যে একটা স্থাপন করছে আর কি, মানে যাতে তাড়াতাড়ি হয়ে যায় বা দ্রুত হয়ে যায়, এরকম টাইপের। তো এখানেও একই জিনিস, হ্যাঁ কোনো আলাদা নেই। V2O5 এর কাজ কি, বা অনুঘটকের কাজ কি? অনুঘটকের কাজ হচ্ছে বিক্রিয়াটাকে দ্রুত চালনা করা বা তাড়াতাড়ি চালনা করা। বোঝা গেল? এটা হচ্ছে অনুঘটকের কাজ। আচ্ছা, এবার ওখানে বলি ঘটক বিষ কি, তাহলে বুঝতেই পারছি ঘটক বিষ কি। ঘটক বিষের কাজ কি? ওই যে বিক্রিয়াটাও দ্রুত, মানে দ্রুত যে মানে বিয়েটা তৈরি করার চেষ্টা করছে বা বিয়েটা দেওয়ার চেষ্টা করছে, ঘটক বিষ মানে কি? ও চাইবে কি, যেন বিয়েটা তাড়াতাড়ি না হয়, তাই না? বীজ মানে কি, মানে বুঝতেই পারছি, অপোজিট আর কি। তো এখানেও একই। হ্যাঁ হ্যাঁ যদি SO2 এবং O2 যদি বিশুদ্ধ না হয়, তাহলে হয় কি, এর মধ্যে যদি ধূলিকণা, জলীয় বাষ্প, সালফার এইসব থাকে, তাহলে কি হয়, ওরা অনুঘটক বিষ হিসেবে কাজ করে। তো অনুঘটক বিষের কাজ কি? ও চাইবে বিক্রিয়াটা দেরি হয় যাতে। কিন্তু তুই কি চাস দেরি হয়? কখনোই চাস না যে দেরি হয়। সেই জন্য কি হয়, SO2 এবং O2 মিশ্রণটা বা O2 যে এটা, সেটা বিশুদ্ধ হওয়া প্রয়োজন। তার কারণ হচ্ছে, যদি অন্য কিছু থাকে, ধূলিকণা, সালফার এগুলো যদি থাকে, জলীয় বাষ্প, সেগুলো অনুঘটক, মেন কি, অনুঘটক বীজ হিসাবে কাজ করে। অনুঘটক বীজ হিসাবে কাজ করে, যেটা বললাম, যেটা যেটা কি করে, যেটা বিক্রিয়াকে, কি করে দেয়, স্লো করে দেয়। মানে কি, মন্থর, বাংলায় কি বলে, মন্থর, স্লো, মানে যাই হোক, ধীর ধীর করে দেয়, বিক্রিয়াকে ধীর করে দেয়। সেই জন্য কি আমাদের CO2 বা O2টা যেটা, আমরা বিশুদ্ধ হওয়া প্রয়োজন। বোঝা গেল? সেই জন্য বিশুদ্ধ হওয়া প্রয়োজন। এইগুলো করলে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ। নেক্সট দিন আমরা করবো কি, ধাতুবিদ্যা। শর্ট কোশ্চেন লিখে নেন যে 100% ওলিয়ামকে সালফান বলে। সালফান কি? 100% ওলিয়ামকে সালফান বলে। এইগুলো পড়লেই তোদের মোটামুটি হয়ে যাবে। আমরা নেক্সট দিন নতুন চ্যাপ্টার করবো। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। তো আমি আর একটা জিনিস বলবো, যারা আগের গুলো দেখিসনি, যদি কোথাও অসুবিধা থাকে, তোদেরকে তো PDF পাঠানো আছে, বা তোরা ভিডিও দেখে লিখে নিতে পারিস, নোট করে নিতে পারিস যে কোনগুলো পড়িয়েছে বা কি পড়েছে সেগুলো। কারণ আমি, আচ্ছা এখানে থাক, আমি রেকর্ডটা অফ করে দিই এখানে।